আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম, আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। আজকের লিড নিউজটি লিখেছেন অলিউল্লাহ নোমান ও আবু সুফিয়ান। পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত ছিল তা ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। যেসব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্য ও ৪৬ ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের যেসব অফিসার পরে রিকভারি অভিযানে গিয়েছিলেন তারা এসব বিষয়ে পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন। সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিটিংয়েই একাধিক সিনিয়র অফিসার সংক্ষুব্ধদের ধমক দিয়ে চুপ থাকতে হুকুম দেন। এ সময় হুমকি দিয়ে বলা হয়, আক্রমণের জন্য ইন্ডিয়ান ফোর্স রেডি, সাবধানে কথা বলো। পিলখানা মিশনের পর ভারত শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতিও নিয়ে রেখেছিল। পরে ক্ষুব্ধ সেনাদের কাউকে কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয়, আবার কাউকে দেয়া হয় বাধ্যতামূলক অবসর, কাউকে কাউকে নির্যাতন করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ জেঁকে বসে। ৩৬ জুলাইয়ের পর আধিপত্যবাদের এই শৃঙ্খল ভেঙে চুরমার হয়ে যায়। সম্প্রতি আত্মগোপনে থাকা অবস্থায় আমার দেশের সঙ্গে জুমে যুক্ত হয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, যিনি মেজর জিয়াউল নামে বেশি পরিচিত। ২০১২ সালের জানুয়ারিতে তার নামটি উঠে আসে গণমাধ্যমে। ফ্যাসিবাদী সরকারের বয়ান ও আওয়ামী লীগ মিডিয়ায় প্রচারণা অনুযায়ী জিয়াউল হলেন দুর্ধর্ষ জঙ্গি। ২০১২ সালের ৯ জানুয়ারি সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তারা একটি অভ্যুত্থান ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন। কথিত সেই অভ্যুত্থানের সঙ্গেও উঠে এসেছিল তার নাম। কখনো তাকে বলা হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহরিরের নেতা, কখনো বা বলা হয়েছে কথিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সামরিক ট্রেনিং দাতা। দেশের সরকারি বাহিনীগুলো দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে প্রচারণা চালানো হতো মেজর জিয়াউল ট্রেনিং দিয়েছেন তাদের। এক পর্যায়ে জিয়াউলকে ধরিয়ে দিতে পারলে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জিয়াউল হক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ জিল্লুল হক একজন ব্যবসায়ী। বাংলাদেশ মিলিটারি একাডেমির ৪১তম দীর্ঘ কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করেন জিয়াউল। সিলেট ক্যাডেট কলেজের এ ছাত্র সেনাবাহিনীতে প্রথম ধাপেই ট্রেনিং শেষ করে সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার লাভ করেছিলেন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন। সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি পার্বত্য অঞ্চলের ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে প্রায় ১.৫ বছর ছিলেন। তারপর ময়মনসিংহ ইউনিট সহ পোস্টিং হয়। পরে খাগড়াছড়িতে এবং বান্দরবানে তার ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সেনাবাহিনীর এই ব্রিলিয়ান্ট অফিসার নিখোঁজ ছিলেন। নিখোঁজ জিয়াউলকে নিয়ে ২০১২ সালের ১ জানুয়ারি আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মেজর জিয়াকে নিয়ে রহস্য শিরোনামে। জুমে আমার দেশের সঙ্গে মেজর জিয়াউল পুরনো দিনের কথা বলেছিলেন প্রাণ খুলে, জানিয়েছিলেন তাকে অপহরণের চেষ্টা ও অপহরণকারী সেনাদের বোকা বানিয়ে পালিয়ে বাঁচার কৌশল সম্পর্কে। কেন জিয়াউলকে সেনাবাহিনী থেকে পালিয়ে যেতে হয়েছিল সে প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে। জিয়াউল তখন অনেক অজানা কথা বলেন। তিনি বলেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর অফিসাররা ছিলেন সংক্ষুব্ধ। পরবর্তী সময় সংক্ষুব্ধ অফিসারদের সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। জিয়াউলের ভাষ্য অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ও ডিজিএফআই এর সমন্বিত চেষ্টায় সে সময় দেশপ্রেমিক অনেক সামরিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়। তার দাবি, অপারেশন স্টিং এর মতো কৌশল প্রয়োগ করে ৬০ থেকে ৭০ জন অফিসারকে চাকরিচ্যুত করার পাশাপাশি অনেককে অন্তরীণ করেও রাখা হয়েছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি বরাবর মেজর জিয়াউল তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন করে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি আমার দেশের সংগ্রহে রয়েছে। আসলে আমাদের আর্মিটা তো ডে বাই ডে এটা সিরিমোনিয়াল একটা আর্মি, অপারেশনাল আর্মি থেকে সিরিমোনিয়াল আর্মিতে কনভার্ট হয়ে গেছে। এখন বর্তমানে আপনার ১২ মাসে ১৩ পার্বণ পালন হয়। তো দেখা যায় যে অপারেশনাল এবং ইফেক্টিভ কাজকর্ম কম, কিন্তু অন্যান্য যেটাকে বলা যায় যে যেসব কাজের তেমন কোনো ইম্প্যাক্ট নাই ইন দি লং রান এবং দেশের ইয়ের সাথে, সেগুলাতে বেশি জোর দেওয়া হয়। এটা ইন্ডিয়ানই একটা পলিসি, সেটার কারণেই ডে বাই ডে আর্মিকে যাতে যত বেশি পারা যায় যে নন অপারেশনাল করা যায় এইটার প্ল্যানে আর কি কাজ চলতেছে। ইভেন এখনো এটা রানিং।
শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় আধিপত্যের বিষয়টি নিয়ে আপনার এমন ব্যাখ্যার পেছনে যৌক্তিক কি কারণ থাকতে পারে? এই প্রশ্ন করা হলে তার জবাবে জিয়াউল বলেন, মূল কারণ যদি বলি, বাংলাদেশের শত্রু রাষ্ট্র কে? প্রথম পয়েন্ট হবে এটি। কারণ বাংলাদেশ আর্মিকে অপারেশনাল আর্মি থেকে একটি সেরিমোনিয়াল আর্মিতে পরিণত করে এবং এর কার্যকারিতা কমিয়ে দিলে লাভ কার? কারা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আর্মির এত অফিসারদের শহীদ করে দিয়েছে? কারা আর্মি অফিসারদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও অনাস্থা সৃষ্টি করলো সৈনিকদের মধ্যে, এমনকি বিডিআরদের মধ্যে? এটা তো 2009 সালে পিলখানা গণহত্যার আগে থেকেই সবকিছু স্পষ্ট। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ফোর্স কাজ করে তাদের দুর্বল করাই ছিল নর্মাল স্ট্র্যাটেজি। ডিপ্লোম্যাটিক্যালি এবং এদেশের এজেন্টদের মাধ্যমে এই কাজটি করা হচ্ছিল। বাংলাদেশের আর্মি ও দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের যে চিন্তা চেতনা রয়েছে, এই দুটি ফোর্সকে দুর্বল করার চেষ্টা করেছে ভারত। সেনাবাহিনীতে জঙ্গিবাদের প্রচার চালিয়ে এক ঢিলে দুই পাখি মারার অপচেষ্টা করা হয়েছে। অনেক আগে থেকেই তো তারা ডিক্লেয়ার করে রেখেছে অখণ্ড ভারতের ধারণা। নেহেরু ডক্ট্রিনেও এটা আছে, বিজেপিরও প্রজেক্ট এটা। তাদের সিনিয়র পলিটিক্যাল লিডাররা এটা প্রকাশ্যেই বলেন। তাদের পার্লামেন্টেও তারা অখণ্ড ভারতের মানচিত্র রেখেছে এবং তারা এটা নিয়ে সবসময় কাজ করে, কথা বলে। তারা ক্রমাগতভাবে এর পেছনে কাজ করে যাচ্ছে। তারা অনেক সিরিয়াস। এটা শুধু রাজনৈতিক কথার কথা বলে মনে না করে সিরিয়াসলি ভাবতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষার জন্য বাংলাদেশ আর্মিকে নন অপারেশনাল করার প্রসেস সবসময় চালিয়েছে তারা, এবং এটা ভারতীয় আধিপত্যবাদেরই একটি অংশ। এরপর তাকে প্রশ্ন করা হয়, আপনার কথা যদি সামারি করা হয় তাহলে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ আর্মিকে নন অপারেশনাল করার একটা প্রক্রিয়া চলছে, এটাই কি বলতে চাইছেন? উত্তরে জিয়াউল বলেন, জি অবশ্যই প্রক্রিয়া চলছিল এবং আমি বলতে চাই এখনো কিছুটা চলছে। এখন যে তা শেষ হয়ে গেছে এমন নয়। অপারেশনাল কাজের চেয়ে নন অপারেশনাল কাজ বেশি সেনাবাহিনীতে। এরপর তাকে প্রশ্ন করা হয়, পিলখানা হত্যাকাণ্ডের সময় আপনি কোন দায়িত্বে ছিলেন এবং আপনার ওয়ার্কিং স্টেশন কোথায় ছিল? জবাবে জিয়াউল বলেন, বিডিআর এর ওই হত্যাকাণ্ডের সময়ও আমি এমআইএসটি তেই ছিলাম। এমআইএসটি তে আমরা স্টুডেন্ট অফিসার ছিলাম। তো সেই সময় আমাদের অনেক স্টুডেন্ট অফিসার, তো যেটা বলতেছিলাম যে আমি তখন বনানী ক্যান্টনমেন্টে থাকতাম, এই যে আপনার নেভি হেডকোয়ার্টারের পাশেই যেটা আর কি। তো আমরা এরপরে যে আর্মি সেনাকুঞ্জে যে মিটিংটা হয়েছিল, যেখানে দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসছিলেন দিল্লির বান্দি, তো উনি উনি সহ ওনার উপস্থিত যে মিটিংটা ছিল সেখানে আমরাও ছিলাম, আমি নিজেও ছিলাম, প্লাস আমাদের অন্যান্য এমআইএসটি আমরা যেসব অফিসাররা বনানীতে থাকতাম তারাও ছিলাম, সেখানে গেছিলাম এবং সেই ইভেন্টে ছিলাম এবং তার পরবর্তীতে প্রত্যেকটা ইভেন্টই দেখা হয়েছে আর কি। সবকিছু সিএমইতে যখন একের পরে আপনার অফিসারদের লাশ আসতেছিল, ডেড বডি আসতেছিল, সেগুলো দেখা হয়েছে, রিসিভ করা হয়েছে, এভাবে আর কি। তো পুরো ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটছে। এরপর জিয়াউলকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি বিশ্বাস করতেন পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত? জবাবে জিয়াউল বলেন, এটা তো ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়েছিল। যেসব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্যরা ও 46 ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের যেসব অফিসার পরে রিকভারি অপারেশনে গিয়েছিলেন, তারা এসব বিষয়ে পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন। সবার কাছ থেকে ইনফরমেশন আমরা তখনই জানতে পেরেছিলাম। এমনকি আমি যে বললাম সেনাকুঞ্জে মিটিংটি হয়েছিল, সেখানেও সিনিয়র অফিসাররা বলছিলেন চুপ থাকো, কারণ অলরেডি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো, ইন্টারভেন করার জন্য তারা রেডি। সুতরাং এই লেভেলের ভয় আমাদের তখনই দেখানো হয়েছিল। জিয়াউল আরো বলেন, সেদিন সেনাকুঞ্জে ওই মিটিং এ একাধিক সিনিয়র অফিসার আমাদের বলতে লাগলেন, দেখো ভাই, আমাদের চুপ থাকতে হবে, বেশি কিছু করা যাবে না, বেশি উত্তেজিত হওয়া যাবে না, কারণ ভারত তো অলরেডি তাদের এয়ারফোর্স রেডি করে রেখেছে, তারা কিন্তু যে কোনো সময় আসতে পারে। এটা হয়তো শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতি ছিল তাদের। তিনি আরো বলেন, তারা অর্থাৎ ভারত সরাসরি বাংলাদেশে ইন্টারভেনে রেডি ছিল, এটা আমি বলবো না, বাট কিলিং মিশনে জড়িত ছিল এবং ভারতীয় কমান্ডাররা যে এসেছিল, তারা যে বের হয়ে গেছে এবং আলাদা পিকআপ এবং মাইক্রোবাসে যে তাদের বের করে দেওয়া হয়েছে, এসব ঘটনা আমাদের সামনেই হয়েছে, সব অফিসারের সামনেই। এমনকি ক্যাপ্টেন সোয়াহেল বা অন্য যে অফিসাররা ছিলেন, আমাদের এই ঘটনার কোর্ট অফ ইনকোয়ারিতে যাচাই বাছাই কমিটিতে তারা অফিসিয়াল ফরম্যাট রিপোর্ট জমা দিতে পারেননি। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিলেন একটি কোর্ট অফ ইনকোয়ারিতে, কিন্তু তার মতামত তিনি দিতে পারেননি।
ফাইনালি সেই কমিটি থেকে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন। এখন এই ইস্যু নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এরপর জিয়াউলকে প্রশ্ন করা হয়, এসব ঘটনায় বিক্ষুব্ধ অফিসারদের ভাগ্যে কি ঘটেছিল? এর জবাবে তিনি বলেন, যেসব অফিসার এসব শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করেনি, প্রোটেস্ট করেছেন, পতিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তর্ক করেছেন, তাদের অনেককেই পরে চাকরি থেকে বের করে দেওয়া হয়, ইস্তফা দিতে বাধ্য করা হয়, কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল। তিনি আরো বলেন, যেসব অফিসার খুব অ্যাক্টিভ ছিলেন তাদের ডিজিএফআই-তে নিয়ে গুম করে রেখে পায়ের নখ তুলে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং সেখানে ভারতের রয়ের অফিসাররা ছিলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব সেনা অফিসার তথ্য দিচ্ছেন। এসব ঘটনা আমরা তখন থেকেই জানি। সেই ঘটনায় ভারতের ইনভলভমেন্ট খুব ক্লিয়ার এবং সাম্প্রতিক সময় আমার ক্লাসমেট মেজর নূরের স্ত্রী গণমাধ্যমে বলেছেন যে বিডিআর গণহত্যার সময় অনেকে হিন্দিতে কথা বলে যাচাই করেছে এটা ছেলে নাকি মেয়ে, মানে মুসলমান ছেলেকে বাঁচিয়ে রাখবে না। তখন অনেকেরই চাকরির ভয়ে বা প্রমোশনের ভয়ে কথা বলেননি, চুপচাপ ছিলেন। কিন্তু সবাই তো আর চাকরির মায়া করেন না, সবাই তো আর গোলামির জীবন পছন্দ করেন না। যারা গোলামির জীবন পছন্দ করেন না, যাদের সাহস আছে, ব্যক্তিত্ব আছে, তারা কথা বলেছিলেন এবং তারা আলটিমেটলি সাফার করেছেন। কথিত ব্যর্থ অভ্যুত্থান প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউল বলেন, বিডিআর ইনসিডেন্টে যে ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান ফোর্সেস ইনভলভ ছিল এবং বাংলাদেশের একদল বিশ্বাসঘাতক অফিসার ইনভলভ ছিল, হ্যাঁ, এটা খুব ক্লিয়ার, এখানে ইনভলভ ছিল। এগুলো জানার পরে যারা ভোকাল ছিল তাদেরকে তো আলটিমেটলি একজন একজন করে আউট করা হলো। তো আমরা অন্য যারা অনেকে ছিলাম, যারা এটা নিয়ে ভোকাল ছিলাম কিংবা যারা এক কথায় বললে এই ঘটনাকে মেনে নিতে পারি নাই এবং ইন্ডিয়ান হেজিমনি, বাংলাদেশ ইন্ডিয়ার দাসত্ব করবে, এটা যারা আমরা যারা মেনে নিতে পারি নাই, তাদের সবাইকে আসলে ওরা আস্তে আস্তে লিস্ট করছে এবং লিস্ট করে ধীরে ধীরে আউট করার চেষ্টা করছে। তো মাঝে আরো বেশ কিছু ঘটনাক্রম আছে, আমি সেটাতে এখনই যাচ্ছি না, বাট এই ঘটনাক্রমের একটা পর্যায়ে তারা আমাকেও লগ এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়াতে অ্যাটাচ করা হয় পোস্ট, মানে যে আমি বুঝতেছিলাম যে এখানে ওই ঘটনার জন্যই আমাকে ডাকা হচ্ছে, আমাকে ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য যে কি হয়েছিল, বাট কোর্ট অফ ইনকোয়ারির জন্য অর সামথিং সিমিলার। বাট পথে আমাকে যেটা বলা হয় যে সাভারের মধ্যে, সাভার বাজার এলাকার আশেপাশে একটা এলাকায় আমাকে তারা আসলে অ্যাবডাক্ট করে, যেটাকে বলে অপহরণ করে আর কি, সোজা কথা। কারণ আমাকে তো অফিসিয়াল অ্যারেস্টের কোনো লিগ্যাল ডকুমেন্টস তাদের ছিল না, আমি তো যাচ্ছিলাম আমাদের অফিসিয়ালি লগ এরিয়ায়। তো সেখান থেকে আমাকে অপহরণ করে নিয়ে যায় তাদের কম্পাউন্ডে, একটু বেশ দূরে, বোঝা যাচ্ছে যে ঢাকার ডিজিএফআই হেডকোয়ার্টার হবে আই গেস। তো সেটা তো আসলে এক্সাক্ট লোকেশন, আমি বেশ দূর থেকে গেছি বলে এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট অফিস লোকেশনটা গেস করা ডিফিকাল্ট আমার জন্য। সো 2 দিন আমাকে আসলে রাখা হয় এবং বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও আমি ইনফরমেশন ফ্লাডের মাধ্যমে তাদেরকে কনফিউজ করে ফেলছিলাম। কিছুটা নির্যাতন করা হয়েছে, বাট আমি যেটা করছি যে আমি, যেহেতু আমার প্ল্যান ছিল যে আমি নিজেকে আবার, মানে সোজা কথা, পালায় নিজেকে সেভ করব তাদের হাত থেকে, কারণ তাদের কাছে থাকা মানে আলটিমেটলি আমার লাইফ রিস্ক, কারণ আমাকে অফিসিয়ালি তারা জয়েন করতে দেয় নাই, তার মানে দে হ্যাড সাম আদার প্ল্যান আমার ব্যাপারে। তো যেটা ফাইনালি হচ্ছে যে আমি তাদেরকে ইনফরমেশন ফ্লাডিং এর মাধ্যমে তাদেরকে কনফিউজ করছি এবং বলছি যে আই হ্যাভ, মানে মূল প্ল্যান এবং অন্যান্য সবকিছু আমার একটা পেন ড্রাইভে আছে, সেই পেন ড্রাইভটা আমি ওই সাভার বাজারের আশেপাশে এলাকায় ফেলে আসছি, সেটা আমি বের করলে মেবি তোমাদেরকে আরো বেটার ইনফরমেশন দিতে পারবো। সো আমার ফলস ইনফরমেশনের ফ্লাডিং দেখে ওরা ভাবছে যে আমি খুব হেল্পফুল হয়ে গেছি ওদের জন্য, হেল্পিং দেন, সো তারা আমাকে নিয়ে গেছে আর কি। এবং আমি খুব ভান করছি যে আমি খুব শ্যাটার্ড মেন্টালি এবং ফিজিক্যালি, আমার আর কিছু করার নাই, আমি আত্মসমর্পণ করছি, এখন আমি সব বলে দিচ্ছি, এরকম একটা ভাব করছি, যার ফলে তারা খুব কনফিডেন্টলি আমাকে সেই সাভার বাজারে নিয়ে গেছে আবার সেই পেন ড্রাইভের খুঁজে আর কি। লাকিলি তখনও জনসমাগম ছিল মানুষের, রাতের বেলা যদিও, এবং সেখান থেকে আমি আবার তাদের হাত থেকে সটকে পড়তে পারছি আর কি, আলহামদুলিল্লাহ, এবং আই কুড সেভ মাইসেলফ। গুম হওয়া নিয়ে 2012 সালে আমার দেশে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এ প্রসঙ্গে জিয়াউল বলেন, আমার দেশ ছাড়া আর কোনো মিডিয়া সেদিন রিপোর্ট করেনি, সবাই ভারতের মিডিয়া, গদি মিডিয়া, সবাই হাসিনার মিডিয়া ছিল। এসব মিডিয়া হাঁ করে তাকিয়েছিল ডিজিএফআই কি বলে, এদের ডিজিএফআই এর মিডিয়াও বলা যায়। আপনারা, অর্থাৎ আমার দেশ ছিল ব্যতিক্রম। জিয়াউল বলেন,
পিলখানা হত্যাকাণ্ডের পর ভারতের আধিপত্যবাদ যে জেঁকে বসেছে সেটি অনেক অফিসার মেনে নিতে পারেননি। যারা মেনে নিতে পারেননি তাদের ধীরে ধীরে আর্মি থেকে আউট করা হয়। আমরা কেউ কেউ ভেবেছিলাম কিভাবে এই ভারতীয় প্রক্সি গভর্নমেন্ট থেকে দেশের স্বাধীনতাকে আবার উদ্ধার করা যায়, আমাদের হারানো স্বাধীনতা কিভাবে ফিরে পাওয়া যায়। আমাদের স্বাধীনতা ডিজিটালি চুরি হয়ে গিয়েছিল। আমি বলবো এটা আসলে ডিজিটাল ইন্ডিয়া। যেহেতু এটা প্রক্সি সরকার ছিল, আমরা ডিজিটাল ইন্ডিয়াতে ছিলাম। ৩৬ জুলাইয়ের পর আমরা আলহামদুলিল্লাহ আবার অরিজিনাল বাংলাদেশ হয়েছি। জিয়াউল বলেন, ভারতের পরিকল্পনাতেই সব কাজ চলছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এটি পুরোটাই পরিষ্কার হয়ে যায়। তখন ডিজিএফআই ও র মিলে একটা বড় স্টিং অপারেশনেরও চিন্তা করে। বাকি যে অফিসাররা আছেন, যারা দেশপ্রেমিক আর যারা টাকার জন্য নিজেদের বিকিয়ে দেননি বা যারা ভারতের হানি ট্র্যাপে পড়ে যাবেন না, এরকম অফিসারদের আউট না করলে তো তারা বাংলাদেশকে এই যে 15 বছর শাসন করেছিল তা করতে পারতো না। পিলখানা হত্যাকাণ্ডে যদি তারা সেসব অফিসারকে হত্যা না করত, তাহলে তো ভারত এই এজেন্সি রান করতে পারতো না বাংলাদেশে। সুতরাং সেই স্টিং অপারেশনের মাধ্যমে তারা বাংলাদেশে অনেক অফিসারকে, প্রায় 70-80 জনকে তাদের ফাঁদে ফেলে ফাঁসিয়ে দেয়। তিনি আরো বলেন, আমরা তো আসলে 10-15 জন অফিসার ছিলাম। আমাদের ইউনিটের একজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট এহসান ইউসুফ। তার মাধ্যমে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি শিওর নই উনি সেই প্লটের অংশ কিনা, যদিও এটি নিয়ে বেশ কথা আছে, কিন্তু আমি বেশ সন্দিহান যে উনি নিজেই ডিজিএফআই ও রয়ের পরিকল্পনায় কাজ করছিলেন নাকি নিজেই ফেঁসে গেছেন। ফাইনালি যেটা হয়েছে, সেই স্টিং অপারেশনের কারণে ওরা অনেককে ফাঁসিয়ে দেয় এবং এই স্টিং অপারেশনের পর বাকি সব অফিসারকে যখন ওরা কল করে, তখন আমাকেও লগ এরিয়াতে কল করে। তখন আমরা বিষয়টি পাবলিকের কাছে নিয়ে আসা উচিত বলে সিদ্ধান্ত নেই। আমরা কিছু করতে পারিনি। আমরা চাচ্ছিলাম দেশকে কিভাবে উদ্ধার করা যায়, কিন্তু সেটা তো করতে পারিনি এই স্টিং অপারেশনের কারণে। আমরা তখনও ভারতীয় আধিপত্যবাদকে ঠিকঠাক বুঝতে পারিনি। নিজেরাও তখন ইয়াং ছিলাম, তাদের পাওয়ার অনেক ছিল। আলটিমেটলি আমরা ফেল করেছিলাম। পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনার কারণে তারা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছিল। তখন পুরো দোষটা আমাদের অফিসারদের উপর চাপানো হয়। আসলে বেশিরভাগ অফিসারকে তারা তাদের ফাঁদে ফেলে ফাঁসিয়ে দেয়। তাহলে কি সেটা অভ্যুত্থানের চেষ্টা ছিল না? এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন, আমরা দেশের জন্য জীবন দিতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু একই সময় ডিজিএফআই ও রয়ের তরফ থেকে একটা ফাঁদ বা স্টিং অপারেশন চলেছিল। ফলে জিনিসটা বা অভ্যুত্থানের চেষ্টাটা কিভাবে নস্যাৎ হয়ে গেল এটা এখনো শিওর নই। এটা যাচাই বাছাই করতে হবে, কারণ আমি এখনো এনাফ ইনফরমেশন জানি না, বাকি সবার সঙ্গে যোগাযোগও নেই। আত্মগোপনে যাওয়ার পর আপনার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন, এক কথায় বলা যায় ভারতীয় হেজিমনি প্লাস বিগত ফ্যাসিস্ট প্রক্সি সরকার, এই দুটি কমন একটা কার্ড ছিল জঙ্গি কার্ড। এটি ওয়ার অন টেরর কার্ড। এটি দিয়ে ওয়েস্টার্ন দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চেয়েছিল। একই সময় বাংলাদেশে যত ইসলামিক দল আছে তাদের চাপে রাখা যায়, এটা ছিল তাদের কৌশল। যত বেশি জঙ্গি মারতে পারবে তত বেশি ইসলামিক দলগুলোকে চাপে রাখতে পারবে। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বা অন্যান্য যত ইসলামী দল আছে তাদের বলতে পারবে তোমরা জঙ্গি, এটা বলে তাদের আটক রাখা। এটা ছিল তাদের মূল কৌশল। তিনি আরো বলেন, প্রেস কনফারেন্স করে তারা প্রথমে আমাকে হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্ট বলেছিল, পরে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বলে প্রচার চালায়। আপনাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার কারণ কি? জিয়াউল বলেন, আমি যেহেতু আর্মিতে ছিলাম, তাই একজন আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায় তাহলে পুরো আর্মিকে কিন্তু ব্যাশ ডাউন করা যায়। আর্মি অফিসার যারা আছেন তারা যেন ধর্মীয় প্র্যাকটিস করতে না পারেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, এসব বেসিক ধর্মীয় বিধান পালনের কাজগুলোকে নেগেটিভলি দেখা হতো সবসময়। আমাকে যত বেশি মিডিয়াতে ব্যাশিং করতে পারবে তত বেশি আর্মিকে চাপে রাখা যাবে। কোনো কোনো অফিসারের মুখে শুনেছি কেউ একটু রিলিজিয়াস হলেই তাকে বলা হতো, তুমি কি জিয়াউলের মতো হতে চাও? এটা একটা ইসলামিফোবিয়া বা ইসলাম ভীতি ক্রিয়েট করার কৌশল। একাধিক আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া যায় এবং বারবার মিডিয়াতে আনা যায়, এক একবার এক এক দলের নামে ট্যাগ দেওয়া যায়, তাহলে বাইরের সব ইসলামপন্থী দলকেও চাপে রাখা খুব সহজ। আর আর্মির ভেতরে আর্মি অফিসার ও সৈনিক যারা আছেন তাদের ধর্মীয় আচার আচরণকেও নির্মূল করা সম্ভব এবং তাদের ইসলাম ভিত্তিতে রাখা যায়। তোমরা বেশি নামাজ পড়লে তোমাদের কিন্তু মেজর জিয়াউলের মতো অবস্থা করব।
ওদের জন্য এটা খুব সহজ ছিল। জিয়াউল বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্তম্ভ, মানুষের ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ সেনাবাহিনী দুটিকেই কিন্তু দুর্বল করা যায় এই জঙ্গি ট্যাগ বা ওয়ার অন টেরর বয়ানে। এভাবেই আমার উপর একটার পর একটা ট্যাগ দেওয়া হয়েছিল। যারা অভ্যুত্থান চেষ্টা করেছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন, 60-70 জনকে তো ক্লোজ করা হয়, তাদের অনেকেরই পরে প্রমোশন হয়নি, 5-6 জনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, তারা তো অনেক সাজানো মামলায় আমার নাম জড়িয়েছে, আমি আইনগত পদক্ষেপ নেব, আইনি লড়াই চালাবো। পাশাপাশি বর্তমান সরকার রাজনৈতিক মামলা রিভিউ করছে, সেখানে আমি আমার আইনজীবীর মাধ্যমে আবেদন করেছি, সেই আবেদনে আমি বিস্তারিত দিয়েছি। আমার মামলা যে রাজনৈতিক, সেই আবেদনে আমি তা পরিষ্কার করেছি। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। কাল অবশ্যই একই সময় একই চ্যানেলে হাজির হব আরেকটি লিড নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।